আয়কর আইন 2023-এর সেকশন 78-এ বিনিয়োগজনিত কর রেয়াত সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3-এ নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হলে কোনো কর বর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিতভাবে কর রেয়াত প্রাপ্য হইবেন। এখানে এই এইখানে এইটুকু সবাই ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলছে যে আয়কর আইনের বিধান অনুসারে এই আইনের ষষ্ঠ তফসিলের অংশ অংশ 3-এ নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে এই ষষ্ঠ তফসিলের অংশ 3-এর সীমা, শর্তাবলী এবং যোগ্যতা গত সেশনে আমি দেখিয়েছি, আজকে আবার দেখাবো কিছুক্ষণ পরে। তো আয়কর আইনের ষষ্ঠ তফসিলের অংশ 3-এ বর্ণিত বিনিয়োগের সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে কোনো কর বর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা, কি বললাম, নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিতভাবে কর রেয়াত প্রাপ্য হইবেন। এখানে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন যে এই কর রেয়াত কারা প্রাপ্য হবেন, কে পাবেন এই কর রেয়াতটা? পাবেন হচ্ছে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা, অন্য কেউ পাবে না, কোনো কোম্পানি পাবে না, কোনো প্রতিষ্ঠান পাবে না, শুধু পাবে কে? নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা। এবং আর কে পাবে? যিনি বাংলাদেশের নাগরিক, দেশের বাইরে থাকেন, অনিবাসী। অনিবাসী করদাতা হিসাবে তিনি আয়কর রিটার্ন সাবমিট করেন বাংলাদেশে, উনি বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন। তাহলে এখান থেকে যদি আপনার ছোট প্রশ্ন হয় যে বাংলাদেশি অনিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন কি, পাবে। এরকম এরকম কোশ্চেন আসতে পারে, তখন আপনার উত্তর হবে কি ইয়েস, পাবে, এইটুকুই। তারপরে যদি বলে যে আপনার আয়কর আইন 2023-এর বিধান অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত সম্পর্কে বলুন, এরকম একটা কোশ্চেন যদি আসে, এটা প্রত্যেক বছরই বিনিয়োগজনিত কর রেয়াত থেকে কোশ্চেন আসে, তখন আপনার উত্তর কি হবে? এই যে আইনের এই বিধান এই আইনের অর্থাৎ আয়কর আইন 2023-এর বিধান সাপেক্ষে, বিধান পরিপালন সাপেক্ষে ষষ্ঠ ষষ্ঠ তফসিলের তিন তফসিল অংশে বর্ণিত অংশে সীমা, শর্তাবলী নির্ধারিত এবং সীমা, যোগ্যতা সাপেক্ষে যোগ্যতা কোনো বিনিয়োগ সাপেক্ষে করা হইলে কোনো কর বর্ষে মোট কোনো আয়ের কর উপর বর্ষের মোট প্রযোজ্য আয়ের কর উপর হইতে প্রযোজ্য কর হইতে নিবাসী নিবাসী স্বাভাবিক স্বাভাবিক ব্যক্তি ব্যক্তি করদাতা ও ও অনিবাসী অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিত ভাবে কর রেয়াত প্রাপ্য হইবেন। কি সেটা? সেটা প্রথমটা হচ্ছে যে ওই করদাতার যে মোট আয়, সেই মোট আয়ের উপরে উনি 3% চার্জ করলে যেটা আসে সেটা, অথবা ওনার মোট যে বিনিয়োগ ষষ্ঠ তফসিল অনুযায়ী সেই বিনিয়োগের 15% বা 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম সেটা উনি বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন। মনে থাকবে, এই তিনটার মধ্যে যেটা কম সেইটা হিসাবে উনি বিনিয়োগ কর রেয়াত পাবেন। এখানে দেখেন কর ব্যাখ্যা দেওয়া আছে, কয়ের ব্যাখ্যা কি? কর করব। অব্যাহতিপ্রাপ্ত আয়, অর্থাৎ মোট আয় থেকে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এইরূপ আয়, নতুন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়া মোট আয়ের যে পরিমাণ থাকবে সেখান থেকে আপনি 3% করলে যেটা হবে সেইটা আপনার কাউন্টেবল হবে। বোঝা গেল? মোট আয় থেকে আপনার যদি মোট আয়ের মধ্যে কোনো কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকে, মোট আয়ের মধ্যে যদি কোনো হ্রাসকৃত কর হারে প্রযোজ্য আয় থাকে, ন্যূনতম ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ কোনো আয় আয় থাকে, তাহলে সেগুলো সব বাদ যাবে।
বাদ দেওয়ার পরে যেই মোট আয় থাকবে সেইটার উপরে 3% চার্জ করলে যেই টাকা আসবে সেইটা, অথবা আপনার খতে যেটা বলছে ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ, ষষ্ঠ তফসিলে যে সকল বিনিয়োগের বিষয়ে আপনার বলা আছে সেই বিনিয়োগের 3%, এই 15%, অথবা 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা ছোট হয় সেইটা আপনি কি আপনার ট্যাক্স কম্পিটিশন করার পরে যেই টাকাটা আসবে সেখান থেকে এই পরিমাণ টাকা বাদ যাবে। বোঝানো গেল? এই বিষয়ে এই বিষয়ে আপনার আমি দেখাই, এক ভাই গতকালকে এই গ্রুপেই একটা এইটার উত্তর শেয়ার করেছেন, এটার উত্তর শেয়ার করেছেন, আমি উত্তরটা আপনাদের দেখাই। এই যে এই যে ওনার উত্তর এখানে, এই এই উত্তরটার মধ্যে হালকা আমি যে প্রথমের দিকে যেভাবে বললাম সেই জিনিসগুলো আপনি ঢোকালি হবে। এখানে দেখেন গ্রুপেই দেওয়া আছে, এই ভাইটা খুব সিরিয়াসলি পড়াশোনা করতেছে, মিস্টার রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই। উনি এখানে যেটা শেয়ার করছেন এই উত্তরটা আপনারা কেউ দেখেন নাই, এটাও তো দেখতে হবে ভাই। না দেখলে আসলে আপনি কিভাবে কর আইনজীবী হবেন? দেখেন এইখানে, এইখানে যে উত্তরটা বলা আছে এই উত্তরের সাথে আপনার সেকশনটা শুধু যোগ করবেন, সেকশন 78, আয়কর আইন 2023-এর সেকশন 78 অনুযায়ী। তারপরে সব ঠিক আছে। তারপরে এই যে 3% করযোগ্য আয়, 15% বিনিয়োগের সর্বোচ্চ 10 লাখ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেটি রেয়াত পাবেন, এটা উনি খুব রাইটলি বলছেন। আর ষষ্ঠ তফসিলে ষষ্ঠ তফসিলে যেই বিষয়গুলা ষষ্ঠ তফসিলে যেই বিষয়গুলো বলা আছে সেটাকে উনি সাম আপ করছেন। তার মানে কি উনি পড়াশোনা করতেছেন এটার উপরে। আমি যে সেশনটা নিলাম সেই সেশনটা নেওয়ার পরে উনি এটার উপরে স্টাডি করে একটা আনসার তৈরি করছেন। সেখানে কি সাম আপ করে ওইখানে মোট 15টা পয়েন্ট দেওয়া আছে ষষ্ঠ তফসিলে, সেখান থেকে উনি দশটাকে বের করছেন যে এই 10টার উপরে বিনিয়োগজনিত কর রেয়াত আসে। তার মধ্যে কি, 1 নম্বর হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম। প্রিমিয়াম। জীবন বীমার প্রিমিয়াম এখানে এই উত্তরের সাথে একটু যোগ করতে হবে যে বীমা মূল্যের 10% পর্যন্ত আপনার মানে বিনিয়োগ হিসেবে গ্রহণযোগ্য হবে। আপনার বীমা মূল্যের 10%-এর বেশি এখানে আপনি রেয়াত হিসেবে পাবেন না, বিনিয়োগ বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন না। এই আনসারের সাথে এই কথাটুকু যোগ করবেন ভাই রফিক ভাই। সরকারি সঞ্চয়পত্র ক্রয়, সরকারি সঞ্চয়পত্র কত, 5 লক্ষ টাকা পর্যন্ত কেনা যাবে, এই কথাটা আপনারা এখানে যোগ করতে হবে। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগজনিত কর রেয়াত হিসেবে আসবে। তারপরে ডিপোজিট পেনশন স্কিমে আপনার 1,20,000 টাকা পর্যন্ত, এখানে আপনি সঠিকভাবে রেজ করছেন। এখানে যেরকম 1,20,000 টাকা পর্যন্ত বলছেন, আপনার 1, 2ও ওইটা বলে দিতে হবে। ভবিষ্যৎ তহবিলের চাঁদা, ভবিষ্যৎ তহবিলে আপনি যেটা দিচ্ছেন, আপনার নিয়োগকর্তা যেটা দিচ্ছেন সেটা আপনার কি বিনিয়োগ বিনিয়োগ হিসেবে গণ্য হবে। তারপরে শেয়ার মার্কেটে অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গাইডলাইন মেনে যারা শেয়ার মার্কেটে আছে সেই সকল, অর্থাৎ শেয়ার মার্কেটে আপনার যে বিনিয়োগ সেই বিনিয়োগের উপর আপনি কি কর রেয়াত পাবেন, শেয়ার মার্কেটের যে বিনিয়োগ সেটার উপরে। সরকারি ট্রেজারি বন্ডে যে বিনিয়োগ সেটাই আপনি পাবেন এখানে, সরকারি ট্রেজারি বন্ডের যে বিনিয়োগ। তারপরে অনুমোদিত ডিবেঞ্চার বন্ড সেখানে বিনিয়োগ, ওইটা আপনি কিনলে আপনি বিনিয়োগ হিসেবে রেয়াত পাবেন। তারপরে হচ্ছে কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা, কল্যাণ তহবিলে যদি আপনি কোনো কোনো অনুদান দেন সেইটা আপনি পাবেন। জাকাত তহবিলে যদি কোনো টাকা জমা দেন সেটা পাবেন। প্রতিবন্ধী সন্তানদের জন্য যদি ব্যয় করেন সেইটা আপনি কি বিনিয়োগ ভাতা হিসেবে আপনি রেয়াত হিসেবে পাবেন। সেখানে এই যে উম, মানে এই যে উত্তরটা আমাদের রফিক ভাই করলেন, তাহলে এরকম তো আপনাদের সবাইকে এই
আমি যেই সেশনগুলো নিব সেই সেশনের উপরে আপনার উম, যে বিষয়গুলি আসবে সেটার মধ্যে তো আপনাদের কন্ট্রিবিউশন থাকতো। আপনাদের যদি কোনো কন্ট্রিবিউশন না থাকে তাহলে তো আমি আগ্রহ হারাই ফেলবো। আমার তো আগ্রহ থাকবে না আপনাদের সেশন নেওয়ার ক্ষেত্রে। বুঝতে পারলাম? তাহলে এখানে যে উত্তরটা দেওয়া আছে এই উত্তরটার সাথে এই শুধুমাত্র এই যে 1 2 3 4 এখানে যে লিমিটার দেওয়া আছে সেই লিমিটটা আপনারা যোগ করবেন। আমি একটা উত্তর দিয়ে দিলাম আপনাদের এখানে ষষ্ঠ তফসিলে। আজকে আর গেলাম না বিনিয়োগ জড়িত কর রেয়াত সম্পর্কে, এখানে আমি কি আপনাদের বলে দিলাম। এখন আসেন, আহ এখন যারা আছেন তাদের জন্য বলতেছি, দেখি এটা কে পারে। একটা অঙ্ক দিচ্ছি, মানে ফিগার বের করার জন্য। ফিগার সেটা হচ্ছে যে আপনার ওই যেসব যেই যে মোট আয়ের উপরে যে যে করযোগ্য আয়ের উপরে আপনার বিনিয়োগ ভাতা হয়, বিনিয়োগ ভাতা কাউন্ট হয়, সেটা ধরেন 10 লাখ টাকা। তারপরে আপনার বিনিয়োগ আছে ষষ্ঠ তফসিলের অনুসারে, ষষ্ঠ তফসিলের 3 অংশে অনুসারে অনুসারে অর্থাৎ এই যে 10টা আইটেম দেওয়া আছে এই অনুযায়ী আপনার বিনিয়োগ আছে কয়টা? মনে করেন 1 লাখ টাকা বিনিয়োগ হলো 1 লাখ টাকা। আর তাহলে আপনার কি হলো? 10 লক্ষ টাকার 3% কত হয়? 10 লক্ষ টাকার 3% করেন, আর 1 লক্ষ টাকার 15% করেন, করার পরে ফিগার কি আসলো বলেন? 15,000। 1 লক্ষ টাকার 15% 15,000। ও 15,000, এক লক্ষ 15,000। টাকার 15% 15,000। আর হ্যাঁ, 10 লক্ষ টাকা, দশ 30,000। লক্ষ টাকার 3% কত? 30,000। 3,000। 30 নাকি? কত? 10 লক্ষ 30,000। টাকার 3% হচ্ছে 3,000। 30 দশ 30 লক্ষ হাজার স্যার। টাকার 3% হচ্ছে 3,000। 30,000 30,000 30,000 স্যার। এবং সর্বোচ্চ 10 লাখ টাকা, সর্বোচ্চ 10 লাখ টাকা। এখন আপনি বলেন, কয়টা? ওষুধ খাবো। এখন বলেন তাহলে 10 লক্ষ টাকার 3% হলো 3,000। আর 30,000। আমার 1 লক্ষ টাকা বিনিয়োগের 15% হলো 15,000। আর হলো 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে ছোট কোনটা? 15,000। 15,000 15,000। টাকা ছোট। তাহলে আমি আমি বিনিয়োগ জনিত কর রেয়াত দেখাইতে পারবো কত টাকা? 15,000। 15,000। 15,000 টাকা। এই তো, একদম সিম্পল, এইভাবে বুঝতে হবে আপনাকে। 15,000। তাহলে আপনি এই যে 3টা আইটেম বের করলেন, এই 3টা আইটেমের উপরে আপনি কি কর রেয়াত পাচ্ছেন হলো 15,000 টাকা, কারণ আপনার যে 3টা আইটেমের কথা বলা আছে তার মধ্যে এটাই ছোট, সবচেয়ে কম। ছোট। এটাই কম। ঠিক আছে? জি। এখন আসেন, করযোগ্য আয় হচ্ছে 5 লক্ষ টাকা। করযোগ্য আয় 5 লক্ষ টাকা। তারপরে আপনার বিনিয়োগ আছে 1.5 লক্ষ টাকা। এখানে আপনি উম, কত টাকা আমার বিনিয়োগজনিত কর রেয়াত আসবে বলেন? 15,000। 7,500। মোট আয় হলো 5 লক্ষ টাকা। 7,500। বিনিয়োগ বিনিয়োগ 1.5 লক্ষ টাকা। তাহলে আমার এখানে আমি ট্যাক্স রিবেট কত পাবো, মানে আমার বিনিয়োগজনিত কর রেয়াত কত হবে? 1,00,000 টাকা 15%। আর 5 লক্ষ টাকার উপর আসে 15,000। আর বিনিয়োগের উপরে আসে 22,500, তাহলে 15,000 টাকা হবে। তাহলে মানে আমরা শুধু কি ফিগারটা চেঞ্জ করলাম, খেয়াল করেন, ফিগারটা চেঞ্জ করলাম। আপনার ফিগার চেঞ্জ করার পরে দেখেন আগের বার ছিল বিনিয়োগের 15% আমরা রিবেট পাচ্ছিলাম, কারণ ওইটা ছোট ছিল। এবার আমার বিনিয়োগ বেশি হয়ে গেছে, বিনিয়োগের 15% হয় 22,500। আর আমার আয় কমে গেছে, আয়ের উপরে 3% আসে হলো 15,000।
তাহলে এবার কিন্তু আমার মোট আয়ের করযোগ্য আয়ের উপরে যে পার্সেন্টেজ সার্চ করলাম সেইটা হলো আমার কি বিনিয়োগজনিত কর রেয়াত। এখন বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন? জি ক্লিয়ার। এখন আসেন, এই যে ক্লিয়ার হলেন, এই ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে আপনার এই যে 15% যে আপনি বের করবেন, এই 15% বের করার সময় আপনাকে এই যে আয়কর আইনের ষষ্ঠ তফসিলে সামারি করলে এই 10টা পয়েন্ট আসে। এই 10টা পয়েন্টের মধ্যে শুধুমাত্র লিমিট গুলা দিয়ে দিতে হবে। লিমিট এখানে শুধু 3 নম্বরে লিমিট দেওয়া আছে, বাকিগুলাই লিমিট দেওয়া নাই, যেগুলো আমি বললাম ষষ্ঠ তফসিলে। আমি গতকালকে আয়কর আইন 23 আপনাদের এখানে শেয়ার করেছি, আপনাদের এই গ্রুপেই আছে। আপনারা কাইন্ডলি ওখানে গিয়ে ওই ষষ্ঠ তফসিলে গিয়ে এই লিমিটটা মিলাই নেবেন। এখান থেকে আমি আবার নেক্সট সেশনে আপনাদেরকে এখানে রিক্যাপ করব, দেখবো কে কে বলতে পারে। আজকে বলতে পারছে শুধু একজন, এখন বলতে পারলেন সবাই। এবং এইটার একদম জীবন বীমার কি বলে বিনিয়োগজনিত লিমিট কত কত আছে, অর্থাৎ ষষ্ঠ তফসিলে 15টা আইটেম আছে। সেই 15টা আইটেমই আপনারা পড়বেন, সেখানে পড়ে এরকম এই রফিক ভাইয়ের মতো এরকম সামারি করবেন, সাম আপ করবেন বিনিয়োগজনিত। এবং আমি যে আজকে অঙ্ক করে দিলাম, এই অঙ্ক অঙ্ক আপনার মাথায় ঢুকতে হবে। আপনার যদি এটা ঢুকে থাকে, এখন যদি আপনি করযোগ্য আয় বের করতে পারেন, বিনিয়োগজনিত করযোগ্য আয়, আর অ্যাকচুয়াল বিনিয়োগ বের করতে পারেন ষষ্ঠ তফসিল অনুযায়ী, তাহলে পার্সেন্টেজ চার্জ করলে আপনি 3টার মধ্যে যেটা ছোট সেটাকে বিনিয়োগজনিত কর রেয়াত হিসেবে দেখাই দিব। এরকম ছোট ছোট অঙ্ক আসে, 1 নম্বর 2 নম্বর এরকম পরীক্ষায় এরকম অঙ্কও আসে, যে এইটা যদি বিনিয়োগ এটা হয়, এটা যদি এটা হয়, এটা যদি এটা হয়, তাহলে তার ইয়ার কত। এখানে আবার বলে দিবে যে মোট আয়ের মধ্যে তার ওই অবকাশকালীন কর অবকাশকালীন আয় আছে এত টাকা, কর রেয়াত যোগ্য আয় আছে এত টাকা, এরকম বলে দিতে পারে। সেই জন্য আপনাকে ওই যে সেকশনে যে সেকশন, আয়কর আইনের যে সেকশন, এই যে সেকশনে যেটা বলা হলো যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে কিনা ওই মোট আয়ের মধ্যে, সেটা আপনাকে বুঝতে হবে। যদি থাকে সেটা বাদ যাবে। রাষ্ট্রীয় কর হার মানে কর ইনসেনটিভ নেওয়া হয়েছে, সেরকম কোনো আয় ওই আয় মোট আয়ের মধ্যে আছে কিনা, যদি থাকে সেটা বাদ যাবে। তারপরে ন্যূনতম কর প্রযোজ্য এরকম কোনো শর্ত শর্ত সাপেক্ষে কোনো আয় তার ওই মোট আয়ের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সেটাও বাদ যাবে। বাদ গিয়ে যেই আয় থাকবে সেটার উপর 3% হবে। এখানে একটা অঙ্ক দেই, এই অঙ্কটাও সবাই খুব ভালো করে খেয়াল করেন। মনে করেন এখানে মোট আয় প্রশ্নে বলে দিল মোট আয় আছে 10 লাখ টাকা, মোট আয় আছে 10 লাখ টাকা। তারপরে এই মোট আয়ের মধ্যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে 4 লাখ টাকা, হ্রাসকৃত কর হার প্রযোজ্য হয় এরকম আয় আছে 1 লাখ টাকা, এবং ন্যূনতম কর প্রযোজ্য হয় এরকম আয় আছে 1 লাখ টাকা। তাহলে মোট কত হলো? কর অব্যাহতিপ্রাপ্ত আছে 4 লাখ, হ্রাসকৃত কর হারের আয় আছে হলো 1 লাখ, আর ন্যূনতম কর প্রযোজ্য হয় এরকম আছে 1 লাখ। আর 6 লাখ থেকে আর হলো তার 10 লক্ষ টাকা হলো তার ওই যে খ তফসিল, খ তফসিল অনুযায়ী তার বিনিয়োগ আছে, প্রকৃত বিনিয়োগ খ তফসিল অনুযায়ী তার প্রকৃত বিনিয়োগ আছে। তাহলে এখন তার বিনিয়োগ রেয়াত কত হবে এটা বের করে দেন, কে পারবেন? স্যার 6 লাখ আর 10 লাখ। কে পারবেন বলেন? পারবো স্যার। 12,000। বলেন, গোলাম কিবরিয়া বলেন, একজন বলেন। 9,000 হবে স্যার। হ্যাঁ, 9,000 করে 9,000। 9,000 টাকা আপনি বুঝান, কিভাবে 9,000 টাকা আসলো? 12,000। 9,000 টাকা কিভাবে বের করলেন ওটা সবাইকে বুঝান। স্যার এখানে হলো যে
আমি স্যার বাসে তো, আমার কাছে কোনো খাতা কলম নাই। উম, আপনি বাসের ভিতরে হইলে বাসের বাইরে যারা আছেন, ঘরের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে কেউ একজন বলেন। খাতা কলম আমার হাতে নাই তো। স্যার প্রশ্নটা আবার একটু বলেন। স্যার বলেন না স্যার, প্রশ্নটা আপনি আবার বলেন। বলবো। স্যার বলেন না। খাতা কলম লেখেন। মোট আয় 10 লক্ষ টাকা। হুম। এই মোট আয় 10 লক্ষ টাকার মধ্যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে 4 লক্ষ টাকা। হ্রাসকৃত কর হারের আয় আছে 1 লক্ষ টাকা। ন্যূনতম কর হার প্রযোজ্য হয় এরকম আয় আছে 1 লক্ষ টাকা। এবং তিনি ওই আয় বর্ষে 15 লক্ষ টাকা, এই দেড় লক্ষ টাকা বিনিয়োগ বিনিয়োগ করছেন, প্রকৃত বিনিয়োগ করছেন 1.5 লক্ষ টাকা। তাহলে ওনার বিনিয়োগ জনিত কর রেয়াত কত হবে? স্যার হবে হবে স্যার, 1.5 লাখ জিনিস তো, 1.5 লাখ যদি হয়, 1.5 লাখ 22,500 22,000 টাকা। 18,000 টাকা স্যার। বা কত? 22,000। 18,000 স্যার। 15,000 10 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা থেকে তার কি কর অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ যাবে 4 লাখ টাকা। বাদ দেবে। তার হ্রাসকৃত কর হারে প্রযোজ্য আয় বাদ যাবে 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা, তার 6 লাখ থাকবে ন্যূনতম ওখানে। কর প্রযোজ্য হয় এরকম আয় বাদ যাবে 1 লক্ষ টাকা। তাহলে তার মোট আয় থাকলো কত? 4 লাখ। মোট আয় থাকলো 4 লাখ। 4 লাখ। মোট আয় থাকলো 4 লাখ। তাহলে 4 লাখ যদি মোট আয় থাকে, 4 লাখের 12,000। উপরে 3% কত আসে? 12,000 12,000। সাড়ে 12,000 স্যার। 12,000। 4 লাখের 12,000 উপরে 3% হিসাবে আসে 12,000। আর তার বিনিয়োগজনিত কর রেয়াত মোট বিনিয়োগ কত? 1.5 লাখ। 1.5 লাখ। 1.5 লাখের 15% কত? 22,500 22,500। 22,500। তাহলে হ্যাঁ। 22,500 আর হলো এখানে 12,000 আর হলো 10 লাখ। এই তিনটার মধ্যে ছোট কোনটা? 12,000 12,000 স্যার। 12,000 12,000 টাকা। এই 12,000 টাকা আপনাকে বের করা জানতে হবে। এরকম কোশ্চেন দিয়ে দিবে যে আপনি 12,000 টাকা বের করতে পারেন কিনা। 3% চার্জ করা তো খুব সহজ, কিন্তু যেই টাকার উপরে আপনি 3% চার্জ করবেন সেইটা আপনি বের করতে পারেন কিনা, এইটা হলো এখানকার মূল ম্যাজিক। 15% বিনিয়োগ জনিত কর রেয়াত আপনি 15% বের করতে পারবেন, খুব সহজ। কিন্তু কোন বিনিয়োগের উপরে আপনি আবার 15% বের করবেন আবার সেইটা সেইটা জানাটা হচ্ছে জরুরি। যাও যাও দোকান ক্লিয়ার? জি স্যার। আজকে এখন এই সেশনে যারা আছেন, স্যার স্যার clear? এই সেশনে যারা আছেন তারা কি বুঝতে পারলেন বিনিয়োগ জনিত কর রেয়াত? জি স্যার। আচ্ছা, কিরকম বুঝতে পারছেন? আমি আরেকটা অঙ্ক দিচ্ছি। এই অঙ্কটা আহ, কিছুক্ষণ আগে যারা আনসার করছেন তারা করবেন না, নতুন অন্য কেউ করবেন। ঠিক আছে? অন্য কেউ করবেন বলতে কে করবেন? কানিজ ফাতেমা করবেন, কানিজ ফাতেমা। আপনি আনসার করবেন। আমি প্রশ্নটা দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে মোট আয় 8 লক্ষ টাকা। কর অব্যাহতি অব্যাহতিপ্রাপ্ত আয় 1 লক্ষ টাকা। হ্রাসকৃত কর হার প্রযোজ্য আয় হচ্ছে 1 লক্ষ টাকা। আর ন্যূনতম কর প্রযোজ্য হয় এরকম আছে 2 লক্ষ টাকা। এবং ওনার 1 লাখ আয় বছরে, ওই আয় সংশ্লিষ্ট আয় বছরে ষষ্ঠ তফসিল অনুযায়ী মোট বিনিয়োগ হলো 1 লক্ষ টাকা। তাহলে উনি বিনিয়োগজনিত কর রেয়াত কত পাবেন? 12,000 স্যার স্যার কানিজ কর ফাতেমা আপা অব্যাহতি কত? বলবেন। 12,000 স্যার 12,000 কর অব্যাহতিটা কত? 12,000, কানিজ 12,000। ফাতেমা আপা বলবেন। আমি আবার বলি, স্যার কর অব্যাহতিটা লিখতে পারি নাই স্যার।
আমি আবার বলি, খেয়াল করেন আবার। মোট আয় 8 লক্ষ টাকা। এর মধ্যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে 4 লক্ষ টাকা। হ্রাসকৃত কর হার প্রযোজ্য হয় এরকম আয় আছে 1 লক্ষ টাকা। আর ন্যূনতম কর হার প্রযোজ্য হয় এরকম আয় আছে 2 লক্ষ টাকা। আর উনি ওই আয় বর্ষে প্রকৃত বিনিয়োগ ষষ্ঠ তফসিল অনুযায়ী আছে ওনার 1 লক্ষ টাকা। তাহলে ওনার করযোগ্য বিনিয়োগ রেয়াত কত আসবে এটা আপনি বলেন। 12,000 হবে স্যার। 12,000। কানিজ ফাতেমা বলেন। এটা হইতে পারেন নাই। আমি জাস্ট ঘুরাই দিলাম। ওটাই থেকে আগের বারও 6 লাখ বাদ গেছে, এইবারও 6 লাখই বাদ গেছে। এবং 8 লাখ থেকে 4 লাখ বাদ। যার কারণে 1 লক্ষ টাকা 4 লাখের উপরে 3%, 15,000, 12,000। আর এখানে 3% হয় হচ্ছে 12,000। তাহলে তিনটার মধ্যে ছোট হলো কোনটা? 12,000। সেই জন্য ওইটাই হচ্ছে আপনার কি দেওয়ার যোগ্য কর। তাদের সাউন্ডটা ইকো হচ্ছে, কেউ কি মাইক্রোফোন অন করে রাখছেন? বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? কানিজ ফাতেমা, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা বুঝতে পারছেন কতটুকু? আমি আপনাকে আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটার আনসার আপনি করবেন। মোট আয় টাকা। মোট আয়ের মধ্যে কর প্রতিপ্রাপ্ত আয় আছে 10 লক্ষ টাকা। ন্যূনতম কর হার প্রযোজ্য এরকম আয় আছে 1 লক্ষ টাকা। হ্রাসকৃত কর হার প্রযোজ্য হয় এরকম আয় আছে 1 লক্ষ টাকা। ওনার বিনিয়োগ জনিত ষষ্ঠ তফসিল অনুযায়ী ওনার মোট বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা। তাহলে ওনার বিনিয়োগ কর রেয়াত কত হবে? স্যার, আমার এখানে সাউন্ড প্রবলেম, প্রশ্নটা ঠিক মতো আমি পাইতেছি না। প্রশ্ন ঠিক মতো পাচ্ছেন না? না স্যার, ওই একটা শুনতে যায় আরেকটা চলে যায়। তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা। জি স্যার। আমি আবার বলি, মোট আয়। মোট আয় 15 লক্ষ টাকা। জি স্যার। 15 লক্ষ টাকার মধ্যে কর অব্যাহতিপ্রাপ্ত আয় আছে 10 লক্ষ টাকা। কথা রিপিট হচ্ছে স্যার বারবার। ন্যূনতম কর হার প্রযোজ্য হয় এরকম আয় আছে 1 লক্ষ টাকা। আর হ্রাসকৃত কর হার প্রযোজ্য হয় এরকম আয় আছে 1 লক্ষ টাকা। স্যার সরি, আর রিপিট উনি রিপিট স্যার। ওই সংশ্লিষ্ট আয় বছরে ষষ্ঠ তফসিল অনুযায়ী বিনিয়োগ করেছেন 50,000 টাকা। তাহলে ওনার 7,500। বিনিয়োগ জনিত কর রেয়াত কত হবে? 7,500। কত হবে? 7,500। কিভাবে হলো বলেন, ব্যাখ্যা করেন। আপনার ব্যাখ্যাটা সবাই শুনুক। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আম, স্যার, মোট মোট আয় থেকে স্যার বাদ দিলে 12 লক্ষ টাকা বাদ দিলে স্যার থাকে 3 লক্ষ টাকা। ওটার উপর আসে 9,000 টাকা। আর বিনিয়োগের 50,000 টাকার উপরে যদি 15% করি তাহলে 7,500 টাকা আসে। তাহলে দুটোর মধ্যে ছোট 7,500। এটাই স্যার আমাদের রেয়াত। তাহলে 7,500 টাকা হচ্ছে আপনার বিনিয়োগ জনিত কর রেয়াত। জি স্যার। এইভাবে বিষয়টা বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে। বিনিয়োগজনিত কর রেয়াত অর্থাৎ সেকশন 78 থেকে আপনি প্রশ্ন পাবেনই। 1 নম্বরের পান আর 5 নম্বরের পান, অঙ্ক পান আর টিক টিক দেওয়া অবজেক্টিভ পান, অথবা 1 নম্বরের কোশ্চেন পান। এই বিনিয়োগজনিত কর রেয়াত থেকে 80 নম্বরের ভিতরে আপনি 1 নম্বর কনফার্ম হলো, মনে করেন আপনারা যারা আজকে সেশনে আছেন।
কিন্তু কন্ডিশন হচ্ছে আপনি এই যে আয়কর আইনের 2023-এর ষষ্ঠ তফসিলের অংশ 3-এ যে বিষয়গুলো বলা আছে 15টা আইটেম, সেই 15টা আইটেম ভালো করে আপনার মাথায় নিতে হবে। সেই 15টা আইটেমের মধ্যে 1 নম্বর আইটেম হচ্ছে যে এই কার উপর প্রযোজ্য হবে। এটা আমি ষষ্ঠ তফসিলটাও আপনাদেরকে বুঝলেন? ষষ্ঠ তফসিলের জি স্যার, প্রিন্টটাও দেখাই দিচ্ছি এবার যাতে কি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে? আপনারা এবার ক্লিয়ার শেষ হয়ে হয়ে যান। গেছে। জি স্যার। ঠিক আছে? স্যার একটা বিষয় স্যার, স্যার স্যার শুনতে পাচ্ছেন স্যার? কথা বোঝা যাচ্ছে না? তাহলে আপনারা, আমি আজকে অন্য সেশনে যাই, আপনারা এই যে ষষ্ঠ তফসিলের অংশ 3টা দেখে নিন। এখানে দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, আইনটা বের করে ওইটা একটু দেখে নেবেন। এখন আসেন, আমরা 78 পড়লাম। 78 এর আগে আছে হলো 77। 77। 77 মোট আয় হইতে কি কি বাদ যায় সেইটা, মোট আয় পরিগণনার সময় কি কি জিনিস বাদ যাবে সেই বিষয়টা খেয়াল করেন। এখন খুব ভালো করে খেয়াল করবেন। ষষ্ঠ তফসিলের অংশ 1-এ উল্লেখিত কোনো ব্যক্তি কর্তৃক অর্জিত আয় উক্ত আয় বর্ষে উক্ত ব্যক্তির মোট আয় পরিগণনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত হইবে না, তবে তাহা উক্ত আয় বর্ষের তহবিলের উৎস পরিগণনায় নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অন্তর্ভুক্ত হইবে, যথা রিটার্নের মোট আয় হইতে বাদ সংশ্লিষ্ট কলমে আয়ের হিসাব যথাযথভাবে দেখাইতে হইবে। রিটার্নের সহিত আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করিতে হইবে। এটা হলো কন্ডিশন। কি কন্ডিশন? ষষ্ঠ তফসিলের অংশ 2-এর অধীন কোনো ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদানের অর্থ নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে উক্ত ব্যক্তির কর দায় পরিগণনার সময় মোট আয় হইতে বাদ দেওয়া হইবে। কি কি? উক্ত অনুদান বা বিবরণ বা রিটার্নের সহিত সংযুক্ত দলিলাদিতে প্রতিফলিত হইয়াছে এরকম ষষ্ঠ তফসিলের অংশ 2-এর অধীন প্রদত্ত অনুদানের মোট পরিমাণ উক্ত ব্যক্তির অনুদান পূর্ববর্তী প্রদর্শিত মোট আয়ের 10% এর অধিক নহে এরকম রিটার্নের সহিত আয়ের উৎস এবং পরিমাণ বিস্তারিতভাবে দাখিল করা হয়েছে এরকম, সেই সকল ক্ষেত্রে কি মোট আয় হইতে বাদ পাবে। এইটা ষষ্ঠ তফসিলের অংশ 1 এবং অংশ 2-এ এই বিষয়ে বিস্তারিত বলা আছে। তারপরে আসেন, কি পড়ান নাকি 76 দেখো দিই সপ্তাহ বাবা আমি তো সপ্তাহ এখান থেকেই পড়বো কর অব্যাহতি, কর বাদ, কর অবকাশ। প্রথম অধ্যায় কর অব্যাহতি, হ্রাস এবং বাদ। 76 নম্বরে আছে কি কর অব্যাহতি। তাহলে আপনার কোন কোন আয়ের উপরে কর অব্যাহতি হয় সেটা জানতে হবে না? আপনি যদি বিনিয়োগজনিত কর রেয়াত বের করবেন, আপনাকে তো জানতে হবে যে কর অব্যাহতি প্রাপ্ত আয় কোনগুলা। নাকি না জানলে আপনি বের করতে পারবেন না না? তো এখানে দেখেন বলা আছে কি বোর্ড সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো ব্যক্তি বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে ক্লাসের মধ্যে কে সম্পত্তি প্রদান আনমিউট করিতে করে পারিবে। রাখছেন ভাই? পড়াশোনা যেতেছে না। আমার সন্দেহ কত এমডি আবু তালেব, আপনি আপনার এটা মিউট করেন। তারপরে ভিভো ফোন দিয়ে একদম কানেক্টেড আছেন, আপনি আপনার ফোনটাকে মিউট করেন, নয়েজ আসতেছে। জি, হ্যাঁ, এই তো, থ্যাংক ইউ। এখন আসেন কর অব্যাহতি সংক্রান্ত সম্পর্কে খেয়াল করেন। কর অব্যাহতি বোর্ড, বোর্ড বলতে জাতীয় রাজস্ব বোর্ড, সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা অর্থাৎ কোনো এসআরও দ্বারা কোনো ব্যক্তিকে বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে কর অব্যাহতি প্রদান করিতে পারিবে।
এটা জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ারভুক্ত। কি এখতিয়ারভুক্ত? তারা সময়ে সময়ে টাইম টু টাইম কোনো ব্যক্তি বা কোনো শ্রেণীর ব্যক্তিগণকে, কোনো রিটার্ন প্রদানকারীকে, সেটা কোম্পানিও হইতে পারে, বিশিষ্ট কোনো ব্যবসাও হইতে পারে, তাদেরকে কি করতে পারে? কর অব্যাহতি দিতে পারে বিভিন্ন বিষয়ে। সেইটা কি? 2 নম্বরে বলছে, প্রথমে 1 নম্বরে বললো যে বিজ্ঞাপন প্রজ্ঞাপন দ্বারা এটা বলতে পারে। 2 নম্বরে বলছে যে ক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসাবে পরিগণিত অন্য কোনো আইনগত দলিলের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে অন্য আইনে বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, উপধারা 1-এর অধীন জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা না হইলে উক্ত বিধান কার্যকর হবে না। তার মানে কি? ওই যে 76-এর সাবসেকশন 1-এ প্রজ্ঞাপনে তার ওই নাম থাকতে হবে, সে যে কর অব্যাহতি প্রাপ্ত, সেটা যদি থাকে তাইলে সে কি পাবে? ওই তার আয়টা কর অব্যাহতি প্রাপ্ত আয় হিসেবে গণ্য হবে। 3 নম্বরে বলছে বোর্ড এই ধারার অধীন প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোনো কর অব্যাহতি বাতিল করিতে পারিবে। প্রজ্ঞাপন দেওয়ার সময় বলছে যে হ্যাঁ এটা কর অব্যাহতি প্রাপ্ত আয়, কিন্তু আপনার ওই রিটার্ন দাখিলের আগে বলে দিল যে এটা কর অব্যাহতি নাই, তখন আপনি আর কর অব্যাহতি হিসাবে এটা দিতে পারবেন না, কর দিতে হবে তখন। এই আইনের অধীন কোনো কর অব্যাহতি ভূতাপেক্ষভাবে প্রদান করা যাইবে না। অংশ 6 এবং আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো ব্যক্তি কোনো কর বর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবেন না যদি তিনি নিম্নবর্ণিত শর্তাবলী পরিপালনে ব্যর্থ হন। কত কঠিন বিষয়, খেয়াল করেন। কর অব্যাহতির কথা বলা আছে, কিন্তু উনি কর অব্যাহতি পাবেন না। কখন পাবেন না? কখন পাবেন না বলা আছে? যে কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল। কর দিবস, কর দিবস বলতে 30শে নভেম্বর, তারপরে এই 30শে নভেম্বর বা সরকার সময় সময় যেটা মানে রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখ ঘোষণা করতেছে, সেইটাকে বলা হচ্ছে কর দিবসের মধ্যে যদি রিটার্ন দাখিল বা ধারা 166 এবং 171-এর বিধানাবলী পরিপালন পূর্বক রিটার্ন দাখিল বা উৎসে করকর্তন, সংগ্রহ, জমা বা সংক্রান্ত রিটার্ন দাখিল এবং অংশ 7-এর বিধানাবলীর পরিপালন বা কর অব্যাহতিপ্রাপ্ত কোনো খাত হইতে সকল প্রকার প্রাপ্তি ও আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণে গ্রহণে কি ব্যর্থ হন। তার মানে এই যে ক, খ, গ, ঘ, এই 4টা যদি পরিপালন করতে ব্যর্থ হন কোনো করদাতা, তাহলে প্রজ্ঞাপনে বলা থাকা সত্ত্বেও কি উনি ওই আয়ের উপরে কর অব্যাহতি পাবেন না। ঠিক আছে? তারপরে বলছে কর অব্যাহতি 6 নম্বরে বলছে কর অব্যাহতিপ্রাপ্ত কোনো উৎসের আয় বা ব্যক্তির আয় পরিগণনার ক্ষেত্রে ধারা 55-র অধীন অনুমোদিত কোনো ব্যয় ক্ষেত্রমত উক্ত উৎসের আয় বা ব্যক্তির আয় বলিয়া গণ্য হইবে এবং উক্ত আয়ের উপর নিয়মিত হারে কর প্রদ হইবে। তারপরে কি বলছে? এখন দেখেন, এই যে কর অব্যাহতি প্রাপ্ত আয় আপনি যে বের করবেন, আমি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে ওই কি বললাম, 78-এর ওখানে যে অঙ্ক অঙ্ক করাইলাম, অঙ্ক আপনারা পারলেন সফলভাবে। ওইখানে কর অব্যাহতি প্রাপ্ত আয় সরাসরি না বলে এইখানে যে পেজ দেওয়া কথা আছে, এরকম কোনো বিষয় উল্লেখ করে যদি দেয়, আপনি যদি এই কর অব্যাহতি সংক্রান্ত এই বিধান না জানেন, তাহলে আপনি কি বিনিয়োগজনিত কর রেয়াত বের করতে পারবেন না। সেজন্য আপনাকে এই যে 76 আয়কর আইনের সেকশন 76 আপনাকে জানতে হবে, 77ও আপনাকে জানতে হবে, 78ও আপনাকে জানতে হবে। এই সবগুলা সেকশন নিয়ে করা হয়েছে ষষ্ঠ তফসিল,
এবং ষষ্ঠ তফসিলের অংশ 1, অংশ 2, অংশ 3। তাহলে এই যে বিধানগুলো আজকে বললাম, আমি আপনাদের যে বিনিয়োগজনিত কর রেয়াত বের করানো শেখালাম আজকে, এই বিষয়ে আপনার আরো পরিষ্কার হওয়ার জন্য আপনার মোট মোট আয় যেটার উপরে আপনি 3% চার্জ করবেন, সেইটা সঠিক হওয়ার জন্য আপনাকে 76 পড়তে হবে। আপনি যদি 76 ভালো করে না পড়েন তাহলে কি আপনি বের করতে পারবেন না। তারপরে আপনার স্যার কাছে 76টা একটু স্যার সহজ করে একটু বলেন স্যার, বুঝতে পারি না খুব একটা। 76টা আমার ওই যে উম, গতকালকে না, হ্যাঁ গতকালকে তো মনে হয় গ্রুপে দিলাম। এটা আপনি পড়েন, মনোযোগ সহকারে পড়েন। জি পড়লে স্যার। দেখবেন যে আপনার বোঝাটা পরিষ্কার হয়ে গেছে। এইখানে পড়বেন এবং এইখানে যে ষষ্ঠ তফসিলের যে অধ্যায়গুলো পড়ার কথা বলা আছে সেইগুলো আপনি পড়বেন। পড়লে আপনার কি হবে, আপনি এই সেকশনটা আয় কর অব্যাহতি আয় কিভাবে আপনি বুঝবেন, এটা আপনি পেয়ে যাবেন। এবার আমি আর একটু সহজ করে বলি, যেহেতু আপনি বললেন, সেটা হচ্ছে যে কর অব্যাহতি প্রাপ্ত আয়ের প্রথম কন্ডিশন হচ্ছে ওইটা গেজেট প্রজ্ঞাপন দ্বারা, সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের গেজেট প্রজ্ঞাপন এছাড়াও দ্বারা এটা জাতীয় রাজস্ব বোর্ড কি করবে, ঘোষণা করবে কর অব্যাহতি কে পাবে কে পাবে না, মানে কাকে কাকে কর অব্যাহতি দিচ্ছে। 2 নম্বরে বলতেছে কি, এই যে 1 নম্বরে যাহা কিছুই বলা থাকুক না কেন, হুম 2 নম্বর পরিপালন যদি করতে ব্যর্থ হয় তাহলে তার কি 1 নম্বর কার্যকর হবে না। এটা হলো 2 নম্বরের কথা। 2 নম্বরে কি বলছে, যে এই ক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসাবে পরিগণিত অন্য কোনো আইনগত দলিলের বিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা হয়েছে, সেক্ষেত্রে অন্য আইন বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, উপধারা 1-এর অধীন জারিকৃত প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে কর অব্যাহতি প্রদান করা না হইলে উক্ত বিধান কার্যকর হইবে না। অর্থাৎ 2 যদি পরিপালিত না হয় তাহলে এক এক তার ক্ষেত্রে কার্যকর হবে না। 2 পরিপালন হইলে তখন তার ক্ষেত্রে 1 প্রযোজ্য হবে। তারপরে বলছে কি, জাতীয় রাজস্ব বোর্ডের এই ধারার অধীন প্রজ্ঞাপন জারির মাধ্যমে যে কোনো সময় কর অব্যাহতি বাতিল করিতে পারিবে। তাহলে ওইটা বাতিল করছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। 4 নম্বরে বলছে যে এই আইনের অধীন কোনো কর অব্যাহতিপ্রাপ্ত ভূতাপেক্ষভাবে প্রদান করা যাবে না। ভূতাপেক্ষ বলতে আপনারা অন্তর্বর্তীকালীন সময়ে দেখছেন না, ভূতাপেক্ষ পদোন্নতি, এরকম আয়ের ক্ষেত্রে ভূতাপেক্ষ আছে, সেটা যদি থাকে তাহলে সেটা কি কর অব্যাহতিপ্রাপ্ত হবে না। তারপরে 5 নম্বরে বলছে যে অংশ 6 এবং এই আইনের অন্য বিধানে যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কোনো ব্যক্তি কোনো কর বর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হইবেন না। অর্থাৎ সে 1, 2, 3, 4 সব পালন করছে, কিন্তু এই যে 5 নম্বরে সে নিচের এগুলি সে পরিপালন করতে ব্যর্থ হইলো। 5-এর ক খ গ ঘ পরিপালনে সে ব্যর্থ হইলো। কি ব্যর্থ হইলো? সে পরিপালনে ব্যর্থ হয়ে কি হয়েছে কি, কর দিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে পারে নাই, তাহলে তার কর অব্যাহতি সে পাবে না। ধারা 166 এবং 171 বিধানাবলী পরিপালন পূর্বক রিটার্ন দাখিল করে নাই, উৎসে কর কর্তন, সংগ্রহ, জমা বা এতৎ সংক্রান্ত রিটার্ন দাখিল এবং অংশ 7-এর বিধানাবলী পরিপালন করে নাই, ব্যর্থ হয়েছে। কর অব্যাহতিপ্রাপ্ত কোনো খাতে আয় হইতে সকল প্রকার প্রাপ্তিও আয় ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণে ব্যর্থ হয়েছে। অর্থাৎ কর অব্যাহতিপ্রাপ্ত এই সকল আয় সব ব্যাংকিং চ্যানেলে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হইতে হবে। যদি না হয়, যদি 10টার মধ্যে একটা ব্যর্থ হয়, তাহলে আপনি কি ওই কর অব্যাহতি আপনার কার্যকর হবে না, বা বাতিল। এই হলো এই সেকশনের বক্তব্য স্যার এখানে এই আমার একটা কর প্রশ্ন অব্যাহতি আছে। সংক্রান্ত। বোঝা গেল?
স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার, বুঝতে আরেকবার পারছি। পড়বেন এই সেশনটা, আরেকবার পড়বেন এবং এই হ্যালো। সেশনের সাথে ষষ্ঠ তফসিলের অংশ 1, অংশ 2, অংশ 3 আপনাকে পড়তে হবে। বুঝতে পারছেন? পড়তে হবে, পড়লে আপনি তাহলে 76, 77, 78, এই যে 77-এ যে বলছে মোট আয় হইতে কি কি বাদ যাবে পরিগণনা করার সময়, মোট আয় রিটার্ন গণনার সময় কি কি বাদ যাবে সেটাও ওই ষষ্ঠ তফসিলের অংশ 1-এ বলা আছে। আর 78-এ কি বলা আছে? বিনিয়োগজনিত কর রেয়াত, এটা বলা আছে ষষ্ঠ তফসিলের অংশ 3-এ, ওইখানে বলা আছে। তাহলে এখন এই এই যে এতক্ষণ ধরে যে কথা কথা বললাম, বক করলাম, এটা ষষ্ঠ তফসিলটা যদি আপনাদের একটু না দেখায় তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। সেজন্য ওইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, যাতে আপনারা কি দেখতে পারেন, পড়তে পারেন। কারণ এখান থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন আসবে। তাহলে ষষ্ঠ তফসিলে যাই। সেকশন 327-এর প্রাপ্ত ক্ষমতা বলে জাতীয় জাতীয় রাজস্ব বোর্ড এই যে আয়কর আইনজীবী হিসাবে আপনাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। আয়কর আইন 2023-এর 327 ধারা অনুযায়ী আপনাকে আয়কর আইনজীবী পরীক্ষায় বসার জন্য আপনাকে সুযোগ করে দিল। অর্থাৎ এই সেকশনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আপনার পক্ষে প্রতিনিধিত্ব কে করতে পারবে, আপনার প্রতিনিধি হিসাবে কে আপনার রিটার্ন জমা দিতে পারবে, কে আপনার পক্ষে ওই যে হিয়ারিং এ যাইতে পারবে, আপিল করতে পারবে, যে পারবে সেই হলো কর আইনজীবী, অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বা অনুমোদিত প্রতিনিধি। এখানে দেখেন সেকশন 2-এ দেখেন বলা আছে এই ধারার উদ্দেশ্য পূরণ কল্পে অনুমোদিত প্রতিনিধি অর্থ এরূপ কোন ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য নিম্নলিখিত অনুমোদিত এবং যিনি করদাতার পিতামাতা, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বোন, নিকট আত্মীয়, করদাতা কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী, একজন কর আইনজীবী, তাহলে সেকশন 327-এ যেই তিনজনকে অনুমোদিত প্রতিনিধি হিসাবে গণ্য করা হয়েছে সেই তিনজনকে ক হচ্ছে নিকট আত্মীয়, খ হলো করদাতার পূর্ণকালীন নিয়মিত কর্মচারী, মানে খণ্ডকালীন হইলে হবে না, আর গ হলো একজন কর আইনজীবী। এই তিনজনের যে কোনো একজনই কি হইতে পারবে, আপনার আমার পক্ষে আয়কর সার্কেলে যাইতে পারবে, হিয়ারিং করতে পারবে, রিটার্ন জমা দিতে পারবে, আপিল সব করতে পারবে। তাহলে 3টা ব্যক্তি পাওয়া গেল। তারপরে কর আইনজীবী কারা, খেয়াল করেন, তিনটা তিনটা কথা বলা আছে। তিনটার মধ্যে গতে হলো কর আইনজীবী, একেও পারা যাবে। তাহলে বলছে উপধারা 2-এর দফা গয়ে উদ্দেশ্য পূরণ কল্পে কর আইনজীবী অর্থ, কর আইনজীবী কে? কর আইনজীবী অর্থ, কর আইনজীবী হলো কে? বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের লাইসেন্স প্রাপ্ত, এখানকার পরীক্ষা দিয়ে লাইসেন্স প্রাপ্ত কোন অ্যাডভোকেট, উনি ডাইরেক্ট কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন। অনুশীলনকারী চার্টার অ্যাকাউন্টেন্ট, অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট, তারপরে কস্ট অ্যাকাউন্টেন্ট, তারপরে চার্টার সেক্রেটারি। চার্টার সেক্রেটারি হচ্ছে আমাদের প্রফেশন। তাহলে চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি। উন্মতে আছে হলো উপকর কমিশনার, যিনি 5 বছর চাকরি করে অবসরে গেছেন। ঠিক আছে? তাহলে ক, খ, গ, ঘ, উম, এই 4জন কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবে। তাহলে ক, খ, গ, ঘ, উম, এই চারজনের যোগ্যতা অর্জন করা কি সহজ না কঠিন? কঠিন। বাংলাদেশ বার কাউন্সিলে 10-12 বার পরীক্ষা দেওয়ার পরে, এলএলবি এলএলএম পাশ করার পরেও অনেকে আছেন 10-12 বার পরীক্ষা দিচ্ছেন কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করতে পারতেছেন না।
যিনি পাশ করতে পারতেছেন তিনি কর আইনজীবী হিসেবে কাজ করতে পারতেছেন। অনুশীলনকারী চার্টার অ্যাকাউন্টেন্ট লাইসেন্সধারী, যিনি 5, 10, 15 বছর 20 বছর ধরে পড়াশোনা করে তারপরে চার্টার অ্যাকাউন্টেন্ট হলেন, উনি কর আইনজীবী। এইরূপ কস্ট অ্যাকাউন্টেন্ট করজীবী, এইরূপ চার্টার সেক্রেটারি যারা 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর অধ্যবসায় করে চার্টার সেক্রেটারি, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট হলেন, তারা কর আইনজীবী হিসাবে কি ডাইরেক্ট কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, লাইসেন্স সরাসরি। এবং যারা কি বিসিএস দিয়ে কর কমিশনার হিসাবে 5 বছর চাকরি করছেন, তিনিও কর আইনজীবী হিসেবে কাজ করতে পারবেন। তাহলে আপনার সুযোগটা কোথায়? আপনার সুযোগ হচ্ছে যে 6 নম্বরে, বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি, অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কর আইনজীবী হিসাবে সনদপ্রাপ্ত কোনো ব্যক্তি। এই যে আপনারা যে পরীক্ষা দিবেন, সেই পরীক্ষায় পাশ করলে, রিটেন এবং ভাই যদি আপনি পাশ করেন, তাহলে আপনিও একজন কর আইনজীবী হিসেবে গণ্য হবেন। অর্থাৎ বার কাউন্সিলের লাইসেন্সধারী, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, উপকর কমিশনার, এদের সমমানের মর্যাদা আপনার তৈরি হবে যদি আপনি কর আইনজীবী পরীক্ষায় পাশ করে কর আইনজীবী হন। তাহলে এই এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, এটা যদি আপনি সহজভাবে নেন, একদম হেলাফেলা ভাবে নেন, তাহলে কি আপনি কর আইনজীবী হতে পারবেন? বলেন। আপনি যদি নিজেকে মনে করেন যে হ্যাঁ আমি কর আইনজীবী হব, অর্থাৎ আমি চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী, তারপরে বিশেষ দেওয়া ট্যাক্স ডিসিটি, এদের মর্যাদাপূর্ণ কর আইনজীবী হব। কিভাবে হব? তাইলে কর আইনজীবী পরীক্ষা পাস করতে হবে, তাইলে হতে পারবেন। নামের শেষে লিখতে পারবেন আইটিপি বা কর আইনজীবী। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা কিন্তু কেউ সিরিয়াস না। একদমই সিরিয়াস না। মানে কি বলে, একদমই আপনারা হেলাফেলা করতেছেন এই পরীক্ষাটা নিয়ে। যাই হোক, এটা আমি আপনাদের এই পরীক্ষাটা গুরুত্ব বোঝানোর জন্য এই সেকশন 327 উল্লেখ করলাম। 327-এর বিধান পরিপালন সাপেক্ষে আপনাদের জাতীয় রাজস্ব বোর্ড আপনারা যারা সায়েন্স এবং আর্টস থেকে লেখাপড়া করে বিভিন্ন রকমের ডিগ্রি অর্জন করেছেন, যেমন ওই যে করের উপরে ডিপ্লোমা, তারপরে আরো যে সমস্ত যোগ্যতার কথা বলা আছে, তারাও যেন কর আইনজীবী হইতে পারে সেই ব্যবস্থাই করছে জাতীয় রাজস্ব বোর্ড। যদি বুঝে থাকেন তাহলে আপনি লাভবান, আর যদি না বুঝে থাকেন পরীক্ষার গুরুত্ব, তাহলে আপনি কর আইনজীবী হইতে পারবেন না। আজকে খাতায় লিখে রাখবেন, কালকে করবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল আমার। বলেন, কথা বোঝা যায় না। স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হচ্ছে কর অব্যাহতি এবং কর মুক্ত আয় এই দুটো কি একই জিনিস? কোশ্চেন ছিল কি কোশ্চেন? স্যার কর অব্যাহতি এবং আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না আমার কাছে। স্যার স্যার এখন ক্লিয়ার স্যার? স্যার উনি বলতেছে যে কর অব্যাহতি এবং কর মুক্ত আয় দুটা কি একই জিনিস? হুম কর অব্যাহতি এবং কর মুক্ত আয় দুটা কি একই জিনিস নাকি সেটা জানতে চেয়েছি। সাউন্ড ক্লিয়ার না ভাই, আমি প্রশ্নটা বুঝতেছি না। সেশন শেষ হওয়ার পরে আমাকে ফোন দিয়েন। আমার নাম্বারটা আছে আপনার কাছে? আমার নাম্বারটা সবাই সেভ করে রেখেন, আমার বাই নেমে, কাজে লাগবে, সবসময় আপনার কাজে লাগবে।
যে কোনো সমস্যায় যে কোনো সময় ফোন করলেই সমাধান পাবেন। আবার সাথে 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 স্যার সাথে যদি নাও পারি পরে নাম্বারটা একটু দিন। পরে কথা বললে আপনার সমাধান দিই। তাহলে নেক্সট ক্লাসের জন্য কি আমরা এইটাই প্রিপারেশন নিবো, এটাই করবো? আপনারা কি দেখতে পারতেছেন ষষ্ঠ তফসিল? জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ষষ্ঠ তফসিল ভালো করে খেয়াল করেন। এতক্ষণ যে আমরা বকবক করলাম সেই বকবকের জায়গা, এই জায়গাটাও আপনাকে বুঝতে হবে। ষষ্ঠ তফসিল কি লেখা আছে? কর অব্যাহতি, কর রেয়াত এবং কর ক্রেডিট, ধারা ৭৬ দ্রষ্টব্য, অংশ ১, মোট আয় পরিগণনা হইতে বাদ যাবে। কি কি মোট আয় পরিগণনা হইতে বাদ যাবে? ৭৬-এ যেগুলো বললাম, এই যে ৭৬-এর আপনার ৭৬টা যদি আপনাকে বুঝতে হয় তাহলে এই যে ষষ্ঠ তফসিলের অংশ ১, মোট আয় পরিগণনা হইতে কি কি বাদ যাবে, এইটুকু আপনাকে পড়তে হবে। এইটুকু আপনাকে পড়তে হবে, শুধু ৭৬ পড়লে হবে না। ৭৬-এর সাথে এই অংশটুকু জড়িত, এইটা দুইটা মিলে যখন আপনি পড়বেন আপনার বোঝাটা কি পরিষ্কার হবে। যে বলতেছিলেন তার একটু পরিষ্কার করে বোঝানোর জন্য এই দুইটা জিনিস পড়বেন আজকে। পড়লে পরে আপনার বোঝার জায়গাটা পরিষ্কার হবে। আমি শুধু আপনাকে কি সহযোগিতা করবো। তারপরে আসেন গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো আপনার বেসিক বিষয়, ইনকাম ট্যাক্সের বেসিক জায়গা, এগুলো না জানলে অন্য কোনো জায়গায় আপনি বুঝবেন না, বুঝতে পারবেন। এই যে ষষ্ঠ তফসিলের অংশ ২, মোট আয় হইতে বিয়োজন, মোট আয় থেকে কি কি বাদ যাবে। হুম, এটা হলো অংশ ২, এইটাও আপনাকে দেখতে হবে। মোট আয় থেকে কি কি বাদ যাবে, এটাও 76 এবং 77-এর সাথে সম্পৃক্ত, অংশ ২। তারপরে এই যে অংশ ৩, আমরা যেটা আজকে নিয়ে আলোচনা করলাম, সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়, কি কি বিষয় আপনার বিনিয়োগ ভাতা হিসেবে গণ্য হবে, সেই বিষয়টা বোঝানোর জন্য আমি এখানে আসলাম আজকে। যারা আছেন তারা যেন বিষয়টা মাথায় নিয়ে নিতে পারেন। সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয় কি কি আছে এর মধ্যে? প্রয়োগ, কার কার উপরে এইটা প্রয়োগ হবে? ১ নম্বর, কোন নিবাসী স্বাভাবিক করদাতা এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতার ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে। অন্য কোনো ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। মনে করেন কোনো আমেরিকান, কোনো ইন্ডিয়ান, কোনো চাইনিজ বাংলাদেশে এসে চাকরি করে, তিনি তার রিটার্ন জমা দেন, অনিবাসী করদাতা, উনি বাংলাদেশে বিনিয়োগও করছেন, যে বিনিয়োগ যে সমস্ত জায়গায় করা যায়, কিন্তু তার সত্ত্বেও উনি বিনিয়োগ বাবদ কর রেহাই পাবেন না যদি এই কন্ডিশন ফুলফিল না হয়। অর্থাৎ স্বাভাবিক নিবাসী করদাতা এবং অনিবাসী বাংলাদেশি করদাতা ক্ষেত্রে এই বিনিয়োগ রেয়াত প্রযোজ্য। এটা হলো গেল নাম্বার 1। এটা কিন্তু সেকশন 78-এও বলা আছে। আবার এখানেও পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে কার কার উপরে বিনিয়োগজনিত কর রেয়াত প্রযোজ্য হবে।
2 নম্বরে বলছে কি সাধারণ কর রেয়াত প্রযোজ্য এইরূপ অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয়, সেগুলো সম্পর্কে বলছে এখানে 2 নম্বরে। সাধারণ কর রেয়াত, এই যে এখানে যেগুলি বলা আছে 2-1, 2, 3, 4, 5, এই এইগুলা আপনাকে কি জানতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা জানি কি কি আছে। 1 নম্বরে কি আছে, করদাতা কর্তৃক তার নিজের জন্য অথবা তার স্বামী স্ত্রী অথবা তার কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য জীবন বীমা বা চুক্তিভিত্তিক ডেফার্ড অ্যানুইটি পরিচালনা করিবার জন্য পরিশোধিত কোনো অর্থ, তবে বীমার ক্ষেত্রে পরিশোধিত উক্ত অর্থ হইবে বীমার প্রকৃত অর্থের 10%, অর্থাৎ বিমা মূল্যের 10% পর্যন্ত এইটা কি বিনিয়োগ হিসেবে গণ্য হবে। রফিকুল ইসলাম ভাইয়ের প্রশ্নের যে উত্তর সেখানে এই 10% কথাটা যুক্ত করে নেবেন। 2 নম্বরে বলছে কি হিন্দু অবিভক্ত পরিবার হিসাবে কোনো করদাতা কর্তৃক উক্ত পরিবারের যে কোনো পুরুষ সদস্যের বা এইরূপ সদস্যের স্ত্রীর জীবন বীমার উদ্দেশ্যে পরিশোধিত অর্থ, এটাও বিনিয়োগ হিসেবে রেয়াত, বিনিয়োগ ভাতা হিসেবে রেয়াত পাবে। 3 নম্বর কি বলছে, কোনো ব্যক্তি বিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যে কোনো পরিমাণ অর্থ হইতে চাকরির শর্তাবলী অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ অথবা তার স্ত্রী বা সন্তানের নিরাপত্তা বিধানের জন্য কর্তনকৃত অর্থ, যেটা সরকার কেটে রাখে, সেইটাকে সরকারি চাকরি যারা করে গভর্নমেন্ট যে পেনশনের টাকা কেটে রাখে সেইটা কি তার বিনিয়োগ বিনিয়োগ হিসেবে গণ্য হবে। 4 নম্বরে কি বলছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা, তারপরে কি বলছে আপনার ভবিষ্যৎ তহবিলে আপনার শুরু করতে নিয়োগকর্তা হবে। যেই টাকা জমা করলো সেইটা। তারপরে 6 নম্বরে কি বলছে, কোনো বার্ধক্য তহবিল, অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতার কোনো অংশগ্রহণ থাকলে সেই চাঁদা, সেটাও তার বিনিয়োগ করে হিসেবে গণ্য হবে। কোনো আয় বর্ষে নিম্নলিখিত ক্ষেত্রে বিনিয়োগ কোনো অর্থ, বিনিয়োগজনিত কোনো অর্থ, যেমন সরকারি সিকিউরিটি যদি আপনি ক্রয় করেন 5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ হিসেবে আপনি ছাড় পাবেন, বিনিয়োগ দেখাতে পারবেন 5 লক্ষ টাকা, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখাইলাম। সরকারি সিকিউরিটি ক্রয় 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি পারবেন। রফিকুল ইসলাম ভাইয়ের ওই কোশ্চেনের আনসারের মধ্যে এই টাকাটা আপনাকে লিমিটটাও দেখাতে হবে। কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড, ইটিএফ, যৌথ বিনিয়োগ স্কিম, ইউনিট ফান্ড, বন্ড, এই সমস্ত জায়গায় আপনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার কি বিনিয়োগ জনিত কর রেয়াতের আওতায় মুক্ত 5 লক্ষ টাকা। এইটা রফিক ভাই আপনার আনসারের মধ্যে যুক্ত করবেন। তারপরে কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সরকৃত ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ এফডিআর 1,20,000 টাকা পর্যন্ত, এটা রফিকুল ইসলামের উত্তরের মধ্যে এই 1,20,000 টাকা আছে, ফলে এটা নতুন করে যোগ করার দরকার নাই। অর্থাৎ আপনি যে ব্যাংকে এফডিআর করেন না কেন সর্বোচ্চ 1,20,000 টাকা আপনি কি এফডিআর পাবেন লিমিট। 10টা ব্যাংকে যদি আপনি মাসে 1 লক্ষ টাকা এফডিআর করেন, বছরে আসবে কত, 12 লক্ষ টাকা। 12 × 10, অনেক বড় টাকা। আগে সুযোগ ছিল, এখন নাই। এখন আপনি যতগুলাই এফডিআর করেন না কেন মাত্র 1,20,000 টাকা আপনি বিনিয়োগ দেখাইতে পারবেন, 1,20,000 বেশি পারবেন না। এই 7টা গেল। এই 7টার মধ্যে কি, 7টার মধ্যে সাত- 7টার মধ্যে গতে লিমিট 1,20,000,
তারপরে খতে লিমিট হলো 5 লাখ, খতে লিমিট 5 লাখ, 7-এর ক খ গ এখানে লিমিট কত? 5 লাখ টাকা। সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ 5 লাখ টাকা করতে পারবেন। তারপরে যে কোনো বন্ড, মিউচুয়াল ফান্ড এগুলো কিনতে পারবেন সর্বোচ্চ 5 লাখ টাকা। এফডিআর করতে পারবেন সর্বোচ্চ 1,20,000 টাকা। তাহলে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অধীন পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ অর্থাৎ শেয়ার মার্কেটে আপনার বিনিয়োগ কি করযোগ্য হিসাবে গণ্য হবে? শেয়ার মার্কেটে বিনিয়োগ যেই টাকাই করেন না কেন করযোগ্য হিসাবে গণ্য হবে। করদাতা কর্তৃক কোনো দাতব্য হাসপাতালকে প্রদত্ত কোনো দাতব্য হাসপাতালে যদি আপনি কোনো দান করেন, তাহলে আপনি কি সেটা বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। এগুলো হলো কি, এগুলো কিন্তু আসলে বিনিয়োগ না, এটা হচ্ছে ডোনেশন। আমার ডোনেশন 9 নাম্বার হলো ডোনেশন। 10 নাম্বারে কি, 10 নাম্বারটাও ডোনেশন, বিনিয়োগ না, এটা কোনো বিনিয়োগ না, বিনিয়োগ তো পরে ফেরত পাওয়া যায়। এইটাও ডোনেশন। করদাতা কর্তৃক জাকাত হিসাবে জাকাত তহবিলে দান, এইটা এটাও বিনিয়োগ হিসাবে, ডোনেশন হিসাবে গণ্য হবে, কিন্তু বিনিয়োগ বাধায় আপনি রেয়াত পাবেন। তারপরে স্ত্রী সন্তান বা নির্ভরশীল অন্য কোনো সুবিধা প্রতি বিধানার্থে কল্যাণ তহবিলে অর্থ প্রদত্ত। যৌথ বীমা স্কিমের অধীন কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ আপনার কি অনুমোদিত ব্যয় হিসাবে গণ্য হবে। সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক প্রাপ্ত প্রদত্ত অনুদান সরকারের তালিকাভুক্ত হইতে হবে। আপনি নিজের স্কুল কলেজে দিলে হবে না, সরকারের তালিকাভুক্ত হইতে হবে। সেখানে আপনি যদি ডোনেট করেন, সেই টাকাটাও আপনি বিনিয়োগ হিসেবে দেখাইতে পারবেন, বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন ওইটার জন্য। স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান কোনো করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগ হিসেবে দেখাইতে পারবে। তারপরে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ বিনিয়োগজনিত কর রেয়াত হিসাবে দেখাইতে পারবেন, বিনিয়োগ হিসেবে দেখাইতে পারবেন। তাহলে এই যে ষষ্ঠ তফসিলে যে বিধান, এখন এই বিধান যদি আপনি না জানেন, তাহলে কি আপনার বিনিয়োগজনিত, আপনি এই যে 15% যে বের করলেন আজকে, এই 15% সঠিকভাবে যদি আপনার বের করতে হয়, তাহলে আপনাকে এই তফসিলের আয়কর আইনের ষষ্ঠ তফসিলের অংশ 3 এই সম্পর্কে কি আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। তাইলে আপনি 15% বের করার সময় সঠিকভাবে বের করতে পারবেন। যদি এই অংশ 3 ষষ্ঠ তফসিলের অংশ 3-3-এর বিধান আপনার জানা না থাকে, বিনিয়োগের লিমিট, বিনিয়োগের শর্ত, হ্যাঁ, সর্বোচ্চ সীমা, এগুলো যদি আপনার জানা না থাকে, তাহলে আপনার প্রশ্নের উত্তর হবে ইনকমপ্লিট, এবং আপনি কোনো অঙ্ক দিলে বের করতে পারবেন না, অঙ্ক করতে পারবেন না, ফলে আপনার পণ্ডশ্রম হবে। এই জন্য আপনি যাতে 80 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 5 নম্বর কনফার্ম হয়, সেই কারণে আপনার জন্য এতক্ষণ আমি কথা বলতেছি, আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি লাভবান। আমার আমার এই বক্তব্য দেওয়া, আমার কথা বলা সার্থক। আর যদি আপনি না বুঝে থাকেন, পড়াশোনা না করেন, আজকে যারা এই সেশনে আছেন তাদের প্রতি মানে বিনীত অনুরোধ, এটা আপনি এরপরের দিন আমি যখন জিজ্ঞাসা করবো আপনি বলতে পারবেন, সেইভাবে আপনার প্রস্তুতিটা হইতে হবে। সেকশন 78 এবং এই ষষ্ঠ তফসিলের অংশ 3 পুরো বিষয়টা আপনার এখান থেকে কোশ্চেন থাকবে, আপনার উত্তর করার ক্যাপাসিটি থাকতে হবে। ছোট কোশ্চেন থাকুক, বড় কোশ্চেন থাকুক, অঙ্ক থাকুক, যে কোনো কিছু একটা থাকবেই। বুঝতে পারলাম ভাই? এখন এই জি সেকশন স্যার। 78
আর এই ষষ্ঠ তফসিলের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, সেশন শেষ করব। স্যার একটা প্রশ্ন আছে। স্যার এই বিনিয়োগ জনিত করের ক্ষেত্রে যে সাধারণ জীবন বীমার যে একটা বিষয় প্রশ্ন আমার আছে, যে সাধারণ জীবন বীমার প্রিমিয়াম আর যার যে পলিসি 10% এবং প্রিমিয়ামের যেটা কম হয় সেটা এরকম একটা দেখছিলাম আমি। স্যার ধরুন যে আমার প্রিমিয়াম 5,000 বা প্রিমিয়াম 5,000, হ্যাঁ, না স্যার প্রিমিয়াম 4,000 ধরেন, ধরুন প্রিমিয়াম 4,000 আর পলিসি অ্যামাউন্ট 50,000, তাহলে 50,000 পলিসি 10% হলো 5,000, আর এখানে হলো আমার প্রিমিয়াম হলো 4,000। এখন স্যার কমটা তো গ্রহণযোগ্য, কমটা অ্যাপ্লিকেবল হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আজকে যা পড়াইলেন, বুঝলাম স্যার। এবং আপনার কথা অনুযায়ী যা বুঝতেছি স্যার, এই যে আপনার আয়কর আইন 2023-এর সেকশন 76, 77, 78, হ্যাঁ, এই তিনটা ভালো করে পড়তে হবে। তার মানে এই তিনটা থেকে হ্যাঁ একটা না একটা প্রশ্ন অবশ্যই থাকবে, এই তো স্যার। আর ষষ্ঠ তফসিলের বললেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনটা অংশ থেকেই কি থাকবে না শুধু তৃতীয় অংশ থেকে থাকবে? হ্যালো স্যার, মিজান স্যার, মিজান রহমান স্যার, হ্যাঁ, এটা একটু বলবেন আবার। স্যার আমার কোশ্চেনটা কি বুঝতে পারছেন স্যার? না আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। না স্যার, আমি বলতেছি যে আপনি তো আজকে আমাদের হ্যাঁ আর কি আয়কর আইন 2023-এর হ্যাঁ সেকশন 78, 77 এবং 76, হ্যাঁ আর কি তিনটা নিয়ে স্যার আলোচনা করলেন এবং এগুলোর উপর আর কি কিছু কাজও করাইলেন। এবং বললেন যে ষষ্ঠ তহবিলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অংশ নিয়েও স্যার লেকচার দিলেন স্যার বা আলোচনা করলেন। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে এই 76, 77, 78 তিনটা অংশ কি তিনটা সেকশনে কি ভালো করে পড়তে হবে নাকি শুধু 78টা ভালো করে পড়লে? না 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 না, 73, 76, 77, 78 এটা সেকশনে আপনাদের পড়তে হবে এবং ষষ্ঠ তফসিলের অংশ 1, অংশ 2 এবং অংশ 3 পড়তে হবে। শুধুমাত্র 78 এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে ষষ্ঠ তফসিলের অংশ 3। আচ্ছা, তার মানে 76, 77, সেকশন 76, 77, 78 তিনটাই ভালোভাবে পড়তে হবে। এবং আপনি বলতেছেন 78-এ অংশ হচ্ছে ষষ্ঠ তহবিলের তৃতীয় অংশ, এই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে এই 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 তার মানে এই আপনার 76, 77, 78 এবং ষষ্ঠ তহবিলের তিনটায় এই দুইটা বিষয়, হ্যাঁ বা এই দুইটা টপিক যদি আমরা পড়ি আমরা দুইটা কোশ্চেন অবশ্যই পাবো, এই তো? এখান থেকে আপনি মানে ছোট বড় মিলায় 3টা কোশ্চেন পাবেন, 3টা। তিনটা না? কত মার্কের কোশ্চেন পাবো স্যার যে তিনটা পাবো? আপনি উম, 1 নম্বর পাইতে পারেন, 5 নম্বর পাইতে পারেন, 10 নম্বর পাইতে পারেন, 2 নম্বর পাইতে পারেন। অর্থাৎ এই 3টা সেকশন এবং এই ষষ্ঠ তফসিল আপনার জি যে স্যার। কোনো জায়গায় আপনি যেটাই করতে যান না কেন আপনার লাগবে। আপনার অন্য অন্য বিষয় ভালোভাবে বোঝার জন্য এই 3টা সেকশন এবং এই ষষ্ঠ তফসিল লাগবে। তার মানে আমার বেসিক আইডিয়ার জন্য এই তিনটা সেকশন খুবই গুরুত্বপূর্ণ, আমি আপনার কথায় যা বুঝতেছি স্যার, রাইট। তাই না স্যার? আচ্ছা, তার মানে 5 মার্কেরও কোশ্চেন থাকতে পারে, 10 মার্কেরও থাকতে পারে, 20 মার্কেরও থাকতে পারে, তাই না স্যার? হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পথ দেখাইতে পারবো, আমি পথটা দেখাই দিতে পারবো, কিন্তু ওই হাঁটতে হবে আপনাদেরকে হাঁটতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার, আপনি হচ্ছেন অ্যাজ লাইক এ টর্চ। না হ্যাঁ, স্যার, আপনি স্যার আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো।
হ্যাঁ, তাহলে আপনারা, আমি পরশুদিনকার সেশনে আবার এটা প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করবো, এখান থেকে আমি অঙ্ক অঙ্ক ধরবো, এবং এই যে ষষ্ঠ তফসিলে আপনাদের যে বিনিয়োগের যে বিষয়টা আছে, এটা পুরোপুরি আপনাদের মুখস্থ করছেন কিনা আপনাদের ধরবো সেশন শুরুর আগেই। ঠিক আছে? একটু ভালো করেন, নিজের প্রতি সিরিয়াস হন। কর আইনজীবী হইলে পরে আপনার আপনার মর্যাদা বাড়বে। আপনি শুধু জাতীয় রাজস্ব বোর্ড না, আপনি আরজেসিতেও কাজ করতে পারবেন কর আইনজীবী হিসাবে। জি স্যার। স্যার, চেষ্টা করবো তার স্যার। মানে ষষ্ঠ তহবিলটা আমাদের মুখস্থ করতে হবে এবং এটার উপরে আপনি আগামী ক্লাসে আমাদের প্রশ্ন ধরবেন, এই তো? হ্যাঁ, আর ইয়ে, আর আপনি যেটা বললেন যে স্যার এই পরীক্ষাটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার বিশেষ করে আয়কর আইনজীবী পদটাও আপনার আজকের আলোচনায় যা বুঝলাম স্যার খুবই সম্মানজনক। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখানে আপনাদেরকে এই সম্মানজনক জায়গায় যেতে হলে আপনি আপনি সিএমএ সিএস অ্যাডভোকেট না হয়েও তাদের সমমানের সমতুল্য মর্যাদার করে 80-90 শুধু এই পরীক্ষায় পাশ করলে, ফলে আপনাকে কি পরিমাণ সিরিয়াস হইতে হবে এটা বোঝানোর জন্য আমি 327টা আজকে আপনাদের করে শোনালাম। জি স্যার। হ্যাঁ, আজকে 327 নম্বরে যে এটা দেখাইলেন স্যার। স্যার আরেকটা বিষয়, আমাদের পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে একটু কি জানতে পারি স্যার? পরীক্ষা আপনার কুরবানিদের পরে সম্ভাবনা বেশি। তার মানে আবার কি জুনে স্যার? বাজেট অধিবেশনের পরেও হতে পারে। ও, তার মানে তাহলে কি জুলাইয়ে স্যার? হ্যাঁ, কিন্তু আপনার প্রস্তুতি হইতে হবে যে 30শে জুনের মধ্যে এই পরীক্ষাটা হবে। আপনার জুলাই আচ্ছা। চিন্তা করার দরকার নাই, আপনার প্রস্তুতি হবে 30শে জুনের মধ্যে। আর স্যার আপনি যে গ্যাজেটটা দেখালেন এটা এটা স্যার আমার কাছে নাই, এটা কি কিনে নেবো স্যার? এখানে আমি গ্রুপে শেয়ার করেছি, তো আপনি এখানে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার, গ্রুপে দিন স্যার। ঠিক আছে ঠিক স্যার। আছে, সবাইকে ধন্যবাদ আজকের এই সেশনে আমার সাথে থাকার জন্য, ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আপনারা নিজের ভালোর জন্য নিজেরা খুব সিরিয়াসলি পড়াশোনা করেন, তাহলে আপনারা কামিয়াব হবেন। আবার জি স্যার। next session এ দেখা হবে। এই আশা জি ও স্যার। প্রত্যাশা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি স্যার।